কাঁচা চামড়া সংগ্রহের পর চলছে সংরক্ষণ, দর পাচ্ছেন না কোরিয়ারা, কম কোরবানি হওয়ায় লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা। দাম তুলনামূলক একটু বাড়াতে চামড়া সংগ্রহ করাটাও তুলনামূলক একটু কঠিন হয়ে গেছে। আমাদের লাস্ট ইয়ারে 1 লাখ প্লাস ছিল, এই বছর আমার মনে হয় যে একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে। রাতের মধ্যে কোরবানির বর্জ্য সরানো হবে, নগরবাসীকে সহযোগিতার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের। এটাকে কোরবানির একটা অংশ হিসেবে মনে করেই আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতাটা আমরা নগরবাসীর পক্ষ থেকে প্রত্যাশা করি। দেশের কল্যাণে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে বিশ্ব শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা। এপ্রিল উপযুক্ত নয়, ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বললেন মির্জা ফখরুল। নির্বাচনী সংস্কার চায় জামায়াত। এবং বাফুফের উপহারের পাঞ্জাবি পরে ঈদ জামাতে টিম বাংলাদেশ। খুদে দর্শকের অটোগ্রাফের আবদার মেটালেন হামজা। শিরোনাম, স্বাগত জানাচ্ছি সান্ধ্যবাজারে। পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি নাইম আবির। দর্শক ঈদ মোবারক। আবির, ঈদ মোবারক আপনাকেও। আপনাকে ঈদ মোবারক মিম। প্রতি বছর কোরবানির ঈদ আসলে চামড়া নিয়ে একটা বড় রকমের ব্যবস্থাপনার কাজ এবং প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু হয়। ঢাকা সহ বিভিন্ন শহরে বা বিভিন্ন দেশের বিভিন্ন স্তরে কিন্তু এটি শুরু হয়ে গেছে। তবে ফরিয়া যারা রয়েছেন, অর্থাৎ এই যে ব্যবসায়ী, যারা মৌসুমী ব্যবসায়ী, তারা কিন্তু দাম না পেয়ে হতাশ হয়ে অপেক্ষা করছেন। এদিকে ট্যানারি মালিকরা বলছেন ঢাকায় এবার তুলনামূলক কম কোরবানি হওয়ায় লক্ষ্য পূরণ নিয়ে একটি শঙ্কা কিন্তু তৈরি হয়েছে। এবং অন্যদিকে যদি দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবার যেরকম সাভারে, অর্থাৎ এই পল্লীতে, চামড়াপল্লীতে চামড়া আসা শুরু হয়ে গেছে এবং সেখানে কিন্তু লবণ দিয়ে এটি সংরক্ষণ করা শুরু হয়েছে। আমরা বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন লালবাগের পোস্তায় আছেন সহকর্মী রকিবুল রাহাত এবং সাভার থেকে যুক্ত হবেন আরিফ হোসেন। তবে শুরুতে যাচ্ছি রকিবুল রাহাতের কাছে। রাহাত, আপনি তো পোস্তায় আছেন। প্রতি বছর আমরা দেখি যে পোস্তায় এই যে মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তারা সরকার নির্ধারিত দাম না পেয়ে হতাশ হয়ে থাকেন। এবার কি অবস্থা দেখছেন এবং চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবে কিনা বিস্তারিত বলবেন। আবির, মৌসুমী ব্যবসায়ীরা এবারও হতাশ এবং একই সঙ্গে কিন্তু এতিমখানা এবং মাদ্রাসার যারা চামড়া মূলত বেচা বিক্রি করে তারাও হতাশার কথা জানাচ্ছে। আমি একটু এই মুহূর্তে পোস্তার চিত্র দেখাতে চাই। আমরা কিন্তু দেখছি যে পোস্তার যে আড়তগুলো রয়েছে, এখনও পোস্তায় প্রায় 35টি আড়তে এবার চামড়া সংরক্ষণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা কিন্তু দেখছি প্রত্যেকটি আড়তের সামনেই চামড়া নামছে, অর্থাৎ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে চামড়াগুলো আসছে সেগুলো এসে মূলত এই পোস্তার বিভিন্ন আড়তে ঢুকছে এবং সেই আড়তেই কিন্তু সেখানে প্রাথমিকভাবে লবণ মাখিয়ে সেগুলো সংরক্ষণের জন্য রাখা হচ্ছে। আমরা ব্যাপারীদের কথা বলছিলাম, অর্থাৎ মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু সরকার নির্ধারিতভাবে প্রতি বর্গফুট চামড়ায় 5 টাকা বাড়িয়েছে সরকার এবং একই সঙ্গে একটি আস্ত গরুর চামড়ায় কিন্তু তারা 1350 টাকা, যেটি গত বছর ছিল 1150 টাকা, এবং সেটি কিন্তু লবণযুক্ত চামড়া, সেটিও আমি একটু জানিয়ে রাখতে চাই। অর্থাৎ এই আড়তদার যারা ট্যানারি আলাদের কাছে বিক্রি করবেন তারা মূলত 1350 টাকায় বিক্রি করবেন। সেই আশা থেকেই মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু চামড়া নিয়ে এসেছিলেন, কিন্তু তারা চামড়ার দাম পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ করছেন। আমরাও এখানে এসে দেখেছি যে আকার ভেদে 500 থেকে কিন্তু 900 টাকার মধ্যে এখানে চামড়া বিক্রি হচ্ছে এবং কেন চামড়ার দাম কম দেওয়া হচ্ছে সেই বিষয়টি নিয়েও আমরা যারা আড়তদার রয়েছে তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে যারা ট্যানারির যারা রয়েছেন তারা কোনোবারই সরকার নির্ধারিত দামে তাদের চামড়া ক্রয় করেন না, সেই জন্য কিন্তু তারা দাম দিতে চাচ্ছেন না ব্যাপারীদের এবং একই সঙ্গে লেবার খরচ এবং লবণের দাম বাড়তি বলেও কিন্তু তারা অভিযোগ করছে। তবে আমরা দেখছি যে সকালের পর থেকে, অর্থাৎ দুপুর থেকে চামড়া আসার যে গতি ছিল সেটি আগের চেয়ে কিছুটা বেড়েছে এবং তাদের যে লক্ষ্যমাত্রা সেটিও পূরণ হবে বলেই কিন্তু এখানের ব্যাপারীরা আমাদেরকে বলছেন। এই ছিল রাজধানীর পোস্তা থেকে আমার কাছে সবশেষ। আবির।
পোস্তা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রকিবুল রাহাত। এবারে আমরা যাব সহকর্মী আরিফের কাছে। আরিফ, একটু জানাবেন এখন পর্যন্ত কতগুলো ট্রাক পিকআপ সাভারে ঢুকেছে, এবং এই যে আমরা বলছিলাম এবছর কোরবানি কম হওয়ার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে একটি শঙ্কা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা আসলে যেখানে আছেন সেখানের যারা ট্যানারি মালিকরা রয়েছেন তারা কি বলছেন, লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা? মিম, ইতিমধ্যেই সকাল থেকে প্রায় 1.5 শতাধিক গাড়ি এই সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প কারখানায় এখানে ঢুকেছে। আমরা কথা বলেছিলাম মালিকদের সাথে, শ্রমিকদের সাথে, যারা দূর দূরান্ত থেকে ঢাকার আশপাশ থেকে চামড়া নিয়ে আসছেন তাদের সাথে কথা বলছিলাম। আপনি আমাকে দেখেন যে এই পেছনে যে এই ট্রাকটি কিছুক্ষণ আগে এই ট্রাকটি নিয়ে আসা হয়েছে, এই ট্রাকটির প্রতিটি চামড়া 800 থেকে 850 টাকা দরে বিক্রি হয়েছে, অর্থাৎ এখানে প্রায় 540টির মতো চামড়া রয়েছে। আমরা চামড়া ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন 8টি গ্রেডে সাধারণত চামড়া তারা কিনে থাকেন, এ থেকে এইচ পর্যন্ত। এর মধ্যে প্রথম যে 4টি গ্রেড এ, বি, সি এবং ডি, এই 4টি গ্রেডের চামড়া গুণগতভাবে মানসম্পন্ন হয় এবং এই চামড়ার মোটামুটি দাম তারা দিতে পারেন। তবে আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম পড়ে যাওয়ায় এবছর খুব একটা চামড়া তারা বিক্রি করতে পারছেন না, অর্থাৎ সেইভাবে দাম দিতে পারছেন না, এটা বলছেন ব্যবসায়ীরা। এছাড়া আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন বিগত বছরগুলোর তুলনায় লবণের দাম, শ্রমিকদের খরচ এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এই যে নির্ধারিত মূল্য, সরকার নির্ধারিত যে মূল্য প্রতি বর্গফুটে 5 টাকা বেশি, সেটি তারা দিতে পারছেন না। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি 400 থেকে 450 টাকা থেকে শুরু করে 950 টাকা, এমনকি 1000 টাকার উপরেও আমরা চামড়ার বিক্রি হতে এখানে দেখেছি। তবে এই যে আমার পেছনে যেই চামড়াগুলো দেখছেন, এই চামড়াগুলো বস্তুতপক্ষে চায়না যে ড্রাম রয়েছে, এই চায়না ড্রামের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করে তারপরে চামড়া বিক্রি করা হবে। তবে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন আন্তর্জাতিক বাজারের সাথে বাংলাদেশের বাজারে যদি মিল রেখে চামড়ার ব্যবসাটি করতে হয় তাহলে LWG যেই সার্টিফাইড কপির দরকার, অর্থাৎ এরকম একটা লাইসেন্সের দরকার, সেই লাইসেন্সের পরিবেশগতভাবে ঠিক করে তারপরে বাংলাদেশের সরকারের সহায়তা দরকার, এবং এর পাশাপাশি এই ব্যবসার ফরেন যে এক্সপোর্ট সেটি বাড়াতে হলে দরকার উদ্যোগ। আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন। রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে কলাবাগানে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন তিনি। পরে আগারগাঁওয়ে ডিএনসিসির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করে উপদেষ্টা আসিফ মাহমুদ দ্রুত সময়ে আবর্জনা সরাতে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ারও ঘোষণা দেন উপদেষ্টা। এদিকে কোথাও বর্জ্য থাকলে দ্রুত সিটি কর্পোরেশনের হটলাইনে ফোন করার আহ্বান জানানো হয়েছে। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িতে বোঝাই করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে, এবং আশা করি যে এই বর্জ্যের কারণে ঢাকার মানুষের ঈদ আনন্দ কোনোভাবেই হ্যাম্পার্ড হবে না। এবার জানাবো পরিচ্ছন্নতার খবর। রাজধানীর বর্জ্য অপসারণের খবর জানাতে ধানমন্ডি 32 নম্বরের পাশে বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অলিতে গলিতে অনেক স্থানে এখনও কোরবানি হচ্ছে, বর্জ্য অপসারণে কর্পোরেশনের তৎপরতা কেমন দেখছেন, এবং এখনও পর্যন্ত অর্থাৎ সকাল থেকে শুরু করে দুপুর এবং বিকেল পর্যন্ত যে কোরবানিগুলো হয়েছে তার বর্জ্য সরানো হয়েছে কিনা? আবির, এই মুহূর্তে কিন্তু হচ্ছে যে আশেপাশে ধানমন্ডি এলাকা আছে, আমি যেখানটায় আছি সেই ধানমন্ডির যে বজ্রগুলো আছে সেগুলো কিন্তু এখানে এসে পৌঁছায়। সেই বজ্রর ব্যাপারে যদি আমি জানাতে চাই তাহলে কিন্তু বলতেই হয় যে এখানে আমি এসে লক্ষ্য করেছি একে একে অনেকগুলো গাড়ি কিন্তু অপেক্ষা করেছে একবার এসে এখানে যেই সেকেন্ডারি ট্রান্সফারের জন্য যেই স্থানটি রয়েছে সেখানে কিন্তু হচ্ছে অনেকগুলো গাড়ি অপেক্ষমান এখনও আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারা কিন্তু বারবার এসে এসে ময়লাগুলো রাখছে এবং সেগুলো কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা এখানে ফেলে তার পরবর্তীতে কিন্তু হচ্ছে খালি করে দিচ্ছে এবং সেগুলো গিয়ে আবার ভরে সেই
পিকআপগুলো ভরে ভরে আবার এখানে আসছে। এই যে এই পুরো জায়গাটি এই মুহূর্তে কিন্তু বলাই চলে পুরোপুরি ভর্তি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা মাতুইলের উদ্দেশ্যে যেই বড় বড় পরিচ্ছন্নতা কর্মীদের গাড়িগুলো আছে সেগুলো আসবে এবং এখান থেকে সবকিছু নিয়ে যাবে। তো মূলত এখানে এসে আমি যেটি দেখেছি সেটি হচ্ছে অনেকটা সময় জুড়েই কিন্তু তারা তাদের কাজ করতে ব্যস্ত। তাদের সাথে কথা বলে আমি যেটি লক্ষ্য করেছি তারা আমাদের সাথে বলেছেন যে এই যে এই সব কিছু পরিপূর্ণভাবে করতে আরও অনেকটা সময় লাগবে, পুরো রাতও লেগে যেতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে অনেকে। তো সব কিছু মিলিয়ে এখানে এখনও পুরোদমে কার্যক্রম চলছে, তবে রাতের মধ্যে শেষ হবে এমনটাই আশা সবার। এই ছিল আমার কাছে ধানমন্ডি এলাকা থেকে সর্বশেষ। জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ঈদ জামাতে অংশ নিয়ে বাংলাদেশের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রক্তাক্ত সময় পেরিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ার জন্য দোয়া করেছেন সকলে। তাদের প্রার্থনায় ছিল ফিলিস্তিনিদের মুক্তি কামনা। আরও জানাচ্ছেন বিলায়েত হোসেন। আজ সে মহিমান্বিত দিন, ত্যাগ, ভালোবাসা আর আত্মনিবেদনের দিন। তাই তো ফজরের নামাজ আদায়ের পরপরই মুসলমানদের গন্তব্য সম্প্রীতি ও প্রার্থনার ঈদগাহ ময়দান। সকালের প্রথম আলোতে ঈদগাহ মুখর হয়ে ওঠে আল্লাহু আকবার ধ্বনিতে। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে তৈরি হয় এক আবেগঘন মিলন মেলা, যেখানে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারবদ্ধ 6 তাকবীরের 2 রাকাত নামাজ আদায়ের পর শত সহস্র মানুষ হাত তুলেছেন আকাশের পানে, মোনাজাতে ভাসিয়েছেন দুটি অশ্রুসিক্ত নয়ন। এরপর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত তুলে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান। ত্যাগ করেন জাতীয় ঈদগাহ ময়দান। ঈদ জামাতের এই ময়দান থেকে সকলের প্রার্থনা সুখী, সমৃদ্ধ, মানবিক এক বাংলাদেশের, যেন রক্তাক্ত এই সময় পেরিয়ে সুপথের সন্ধান পায় লাল সবুজের প্রিয় মাতৃভূমি। আগামী দিনগুলোতে অবশ্যই আল্লাহর কাছে চাই যে এই মেয়ে এবং যারা আমরা মানুষ, যারা পুরুষ এবং মহিলা যাই বলি না কেন, সবাই যাতে অনেক নিরাপদে আমরা বাসায় ফিরতে চাই। কুরবানি তো আমাদেরকে আত্মত্যাগ এবং আমাদেরকে স্যাক্রিফাইস শেখায়। প্রার্থনায় ছিল ফিলিস্তিনের সেই শিশুদের মুক্তি, গাজার সেই নারী পুরুষের স্বাধীন জীবন, যারা কিনা ঈদ পালন করেছেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। ফিলিস্তিনি যে একটা ঝামেলার মধ্যে পড়েছে, যাতে ঝামেলার মধ্যে ফিলিস্তিন নিরসন করতে পারে, এজন্য দোয়া করেছি। নামাজ শেষে কোলাকুলির পর সামর্থ্যবান মুসলমানরা ঈদ ময়দান ত্যাগ করেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানির লক্ষ্যে। এই কোরবানি শুধু রক্ত ঝরানো নয়, এক আত্মশুদ্ধির আহ্বান, সমাজে সমান অধিকারের বাণী। ইতিহাসের এক রক্তাক্ত সময় পার করছে বাংলাদেশ, যেটি অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্পর্শকাতর। ঈদুল আজহার এই ময়দান থেকে কাতারবদ্ধ নামাজ আদায়ের পর দুহাত তুলে সবাই সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করেছেন যে, হে আল্লাহ, সকল অশান্তি দূর করে দাও, প্রিয় জন্মভূমি থেকে সুখ, শান্তি আর সমৃদ্ধিতে পূর্ণ করে দাও লাল সবুজের প্রিয় মাতৃভূমিকে। পশুত্বকে পাশ কাটিয়ে মনুষ্যত্বকে সঙ্গী করে সদা জাগ্রত থাকুক ঐক্যবদ্ধ মানবিক এক বাংলাদেশ। জাতীয় ঈদগাহ ময়দান থেকে বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। আবির, এই ঈদে কি আসলে ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের আসলে একেবারেই পরিকল্পনা নেই, কারণ আমরা পরিকল্পনা থাকলেও যেতে পারছি না, কারণ আমাদের দীর্ঘ সময়ে পরের 7 দিন অফিস করতে হবে। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন। ইচ্ছে থাকলেও আসলে আমাদের উপায় হচ্ছে না, কিন্তু তার বাইরেও আমরা যেহেতু অফিস করছি, একটু বিনোদনের জন্য কিন্তু একবেলা সময় করে আমরা চাইলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেই পারি। কারণ এবার ঈদে কিন্তু প্রায় 6টি সিনেমা এসেছে, অর্থাৎ বাংলা সিনেমার যে সুদিন সেটি মনে হচ্ছে যে ফিরে এসেছে। আমরা একটু সেই খবরই জানবো আমাদের সহকর্মী জাবেদ আব্দুল্লাহর কাছ থেকে, আর ঘুরতে যাওয়ার খবর জানবো মন্তোষ বেদকের কাছ থেকে। তবে তার আগে আমি যাব জাবেদের কাছে। জাবেদ আছেন আমাদের সহকর্মী, তিনি আছেন সিনেমা হলে স্টার সিনেপ্লেক্সে, এবং সেখান থেকে জাবেদ আপনার কাছে জানতে চাই, এই যে 6টি সিনেমা আসছে বলছিলাম, সেখানে সাকিব খানের একটি সিনেমা রয়েছে, এবং সাকিব খানের সিনেমার প্রতি তো দর্শকদের একটা আলাদা উন্মাদনা কাজ করে, এবং এখন বেশ কয়েক বছর ধরে ঈদের দিন মানে আসলে নতুন নতুন সিনেমা মুক্তি পাওয়ার বিষয়টি, দর্শকদের উন্মাদনার খবর একটু জানাবেন।
মিম, ঈদ মুবারক। ঈদকে ঘিরে কিন্তু দেশে বেশ কিছু ছবি মুক্তি পায় এবং যে ছবিগুলো মুক্তি পায় সেগুলো ঘিরে কিন্তু দর্শকদের যে উন্মাদনা সেটি কিন্তু একেবারেই তুঙ্গে থাকে। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে 150টিরও বেশি সিনেমা হলে প্রায় 6টি সিনেমা এরই মধ্যে মুক্তি পেয়েছে। আপনি নিশ্চয়ই আমার ছবিতে দেখতে পাচ্ছেন একদম হল ভরা পরিপূর্ণ দর্শক। আসলে এই ঈদুল আজহা যে ব্যস্ততা থাকে গরু কুরবানি, সেটি শেষ করেই কিন্তু মানুষ একেবারেই হলমুখী হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্নটির উত্তর যদি দিতে চাই, সেটা হলো তাণ্ডব যে সিনেমাটির কথা আপনি বললেন সাকিব খানের, প্রায় 12 বছর পর জয়া আহসান সেই ছবিতে কিন্তু সাকিব খানের সঙ্গে জুটিতে একবদ্ধ হয়েছেন। একই সঙ্গে জয়া আহসানের আরও একটি ছবি রয়েছে উৎসব, সেই ছবিতেও জয়া আহসানকে দেখা যাবে। এছাড়া বাঁধনের একটি ছবি রয়েছে রেহেনা মরিয়ম নূর, যেটি কান উৎসবে একই সঙ্গে চলছে। একই সঙ্গে আমাদের দেশেও ছবিটি মুক্তি পেয়েছে। বাঁধন কিন্তু সেই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তিনি আরও একটি তার ছবি রয়েছে এশা মার্ডার। এছাড়া টগর যে 4 নম্বর ছবিটি, 5 ইনসাফ নামে একটি ছবি কিন্তু এরই মধ্যে মুক্তি পেয়েছে, যে ছবিটি কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য, অর্থাৎ ইনসাফে অভিনয় করেছেন ফারিন এবং সাবিলা নূর। যদি এভাবে বলা যায় যে গেল রমজানের ঈদে, ঈদুল ফিতরে বাংলা ছবি প্রকাশের ক্ষেত্রে যে পরিমাণ দর্শকের উপস্থিতি ছিল, এইবার কিন্তু ঈদুল আজহাতেও আমরা সেই একই বিষয়টি দেখেছি যে হল কেন্দ্রিক মানুষের যে উপস্থিতি সেটি বাড়ছে। আমরা পরিচালক প্রযোজকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা যে বিষয়টি বলছেন যে 6টি ছবি যে আসলে রিলিজ পেল, সেগুলোর মূল আসলে হিরোই হলো দর্শক এবং দর্শকরাই প্রাণ, দর্শকরা হলমুখী হবেন সেই প্রচেষ্টায় তারা কোনো ধরনের কমতি রাখেননি। মিম, এই ছিল আমার কাছে আসলে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে যে 6টি ছবি মুক্তি পেয়েছে সেই ছবি কেন্দ্রিক সবশেষ তথ্য। আমরা জাভেদের কাছে শুনছিলাম সিনেমা হলের খবর। এবার আমরা চলে যাচ্ছি কক্সবাজারে, দেশের সবথেকে বড় পর্যটন আকর্ষণ এবং পর্যটন রাজধানী কক্সবাজারকে ঘিরে এবার দীর্ঘ ছুটি, এবং দীর্ঘ ছুটিতে একটা বড় রকমের দর্শনার্থী পর্যটক এখানে হোটেল মোটেল বুকিং দিয়েছেন, সেই খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ, বেদজ্ঞ মন্তোষ। ঈদের দিন একেবারে পরন্ত বিকেল, একেবারে সন্ধ্যা নেমে গেছে, পর্যটকরা কি করছেন এই মুহূর্তে, কি পরিমাণ ভিড় রয়েছে, পর্যটকদের নিরাপত্তা প্রশ্নের অবস্থান কি, এবং সার্বিকভাবে এই 7 থেকে 10 দিনের ছুটি, এই ছুটিতে কি পরিমাণ বুকিং হয়েছে বিস্তারিত বলবেন। আবির, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের প্রতি ভ্রমণ পিপাসুদের একটি চিরায়ত টান কিন্তু রয়েছে, এবং সেই টানেই প্রতি বছর লাখো মানুষ এই শহরে ছুটে আসেন, এবং আজকেও পর্যটকের উপস্থিতি এখানে রয়েছে, তবে স্থানীয়দের আধিক্য এখানে রয়েছে বেশি। আজকে বিকেল থেকে মূলত শেষ বিকেলে পর্যটকদের কিংবা স্থানীয়দের যে সৈকতে আসার ঢল নেমেছে সেটি এখনো অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে সৈকত জুড়ে এখনো পর্যটক এবং স্থানীয়দের পদচারণা রয়েছে। বিশেষ করে স্থানীয় যারা লোকজন রয়েছেন তারা বিনোদনের সবচেয়ে পছন্দের জায়গা হিসেবে এই সৈকতকে বেছে নিয়েছেন, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী মানুষও এসেছেন। তবে আজকের যে পর্যটক সমাগম সেটি তুলনামূলক কম, এবং আগামীকাল থেকে মূলত পর্যটক সমাগম বাড়বে, এবং মূলত আগামী পরশু থেকে যে ব্যাপক পর্যটক সমাগম সাধারণত কক্সবাজারে ঈদকে ঘিরে হয় সেই সমাগমটি হবে, এবং আগামী 3 দিন কিন্তু সেই ভিড়টি থাকবে তেমনটা এখানকার ব্যবসায়ীরা আশা করছেন। এবং তারা যেটি বলছেন যে ইতিমধ্যে 9 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনের জন্য 90% বেশি কক্ষ কিন্তু এখানে বুকিং হয়েছে, এবং সব মিলিয়ে পর্যটক ব্যবসা আবারও চাঙা হবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবেন সেই আশাই তারা করছেন। আবির, এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। আমরা এতক্ষণ ধরে ঢাকার সিনেমা হলগুলোর পরিস্থিতি এবং একই সাথে পর্যটকদের সব থেকে বড় যে আকর্ষণ কেন্দ্র সমুদ্র সৈকত, কক্সবাজারের সমুদ্র সৈকতের খবর জানছিলাম। এপ্রিল উপযুক্ত সময় নয়, ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদ জামাত শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতারা। পরে বিএনপি মহাসচিব বলেন যে সময়টা নির্বাচনের জন্য নির্ধারণ করা হয়েছে সে সময় দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ ঈদ উল ফিতর, এটি মোটেই সুবিধাজনক সময় নয়। দেশের মানুষ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বলেও জানান তিনি। আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি, এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার
যে প্রচন্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরে পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি অর্থবহ নির্বাচন দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। অনেক দিন মানুষ ভোট দেবার সুযোগ পায়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এজন্য সরকার চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সকালে মৌলভীবাজার কুলাউড়ার কৃষ্ণপুরে নিজ গ্রামের বাড়িতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। আগামী বছর এপ্রিলে জাতীয় নির্বাচন হলে অন্তত 1 মাস আগে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ দিতে হবে বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার দেবিদ্বারে আহত ও শহীদ পরিবারদের সাথে কোরবানি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দেবিদ্বার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। পরে শহীদ ও আহত পরিবারের সাথে 4টি গরু কোরবানি করেন। বৃষ্টিতে ভিজে মাংস তৈরির পর আহত ও শহীদ পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেন তিনি। বলেন, ঈদের আনন্দ শহীদ পরিবারে পৌঁছে দিতে কাজ করছে এনসিপি। এ সময় সকলকে নিয়ে আগামী নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নের কথাও জানায় দলটি। এজন্য দলমত ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক দায়িত্ব আছে, দেশ গড়ার দায়িত্ব, কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছে এবং দেশটা গড়ার এটা আমাদের দায়িত্ব আছে। আমরা যেন এই দেশটাকে যথাযথভাবে গড়তে পারি এবং তাদের এই যে রক্তের দায় যেন আমরা দিতে পারি, সেটার জন্য সবাই আমাদের একসাথে আবার কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সার্বিক অগ্রগতির বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। দিতে চাই সেটা হচ্ছে যে ঢাকাবাসীর একটি বড় বিহেভিয়ারাল চেঞ্জ আমরা লক্ষ্য করেছি এই পুরো ঈদের সময়। আমরা দেখেছি যে তারা নিজেরাই এই ময়লাগুলো কালেক্ট করে আমাদের পরিচ্ছন্নতা কর্মীদেরকে ডেকে তারা তাদের এই ময়লাগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। বাড়ির সামনে তারা যত্রতত্র কিন্তু ফেলছেন না। তো সুতরাং এখানে আমরা বলবো যে এই যে নগরীকে যে ওন করা, যেটা আমরা সবসময় মানে একতরফাভাবে অনেকেই বিভিন্ন সময় সাধারণ মানুষজনদেরকে দোষারোপ করে থাকেন, কিন্তু আমরা এবার এক ধরনের রেসপন্সিবল ঢাকার সিটিজেনদেরকে দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা ঢাকাতে যারা আছেন ঢাকাবাসীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, যে আপনাদেরকে অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে এগিয়ে এসছেন। আমরা একটা চ্যালেঞ্জ ভাবছিলাম মনে মনে, সেটা হচ্ছে যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে আগে প্রত্যেকটি বাসা থেকে যে ময়লা কালেকশন করা হতো সেটা এক ধরনের রাজনৈতিক সেটেলমেন্ট, আপনারা এটা ভালো করে জানেন। তো সেই ক্ষেত্রে আমরা এখনও ওইটাকে কোনো একটা শেপে না আনতে পারার কারণে আমাদের মধ্যে একটি ভয় কাজ করছিল যে এখানে যদি কোনো ধরনের সাপোর্টাইজ হয়, সাপোর্টাইজ যেহেতু না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুতি ছিলাম, কিন্তু এটাকে আরও বেশি সহজ করে দিয়েছে ঢাকার বাসিন্দারা। তো এটা একটি বড় কাজ হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের পুরো টিমকে আমরা এই কোনো ধরনের টাইম বাউন্ডারি দেই নেই। আমরা অতীতের এক্সপিরিয়েন্সগুলোতে দেখেছি যখন 2টার মধ্যে ময়লা কমপ্লিট করতে হবে কিংবা সন্ধ্যার মধ্যে ময়লা উঠাতেই হবে, এই ধরনের বাধ্যবাধকতা যখন দেওয়া হয় এবং যেখানে সবসময় কন্টিনিউয়াসলি 3 দিন কোরবানির পশু জবাই হতে থাকে, তো সুতরাং সেসব ক্ষেত্রে এই ধরনের বাধ্যবাধকতা দিলে এক ধরনের তাড়াহুড়া তৈরি হয় আমাদের মানে কর্মীদের মাঝখানে। তখন কিছু ময়লা মানে ডেডলাইন মিট করার জন্য অনেক সময় দেখা গিয়েছে যে রাস্তার মধ্যে ময়লা ফেলে দেওয়া হয়েছে, যত্রতত্র ময়লা ফেলে দিয়ে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়। তা আমরা আমাদের পুরো টিমকে ধীরস্থিরভাবে আমরা প্রিপেয়ার করেছি, এটা বলেই যে এটা যেহেতু 3 দিনের কন্টিনিউয়াস প্রক্রিয়া, আমরা ধীরস্থিরভাবে কাজগুলো আমরা কমপ্লিট করব। এবং যেটার একটা বড় উদাহরণ হিসেবে আমরা দেখি যে সন্ধ্যার মধ্যে আমরা 85%-এর উপরে কিন্তু ওয়েস্ট আমরা কালেক্ট করতে পেরেছি। এবং যেখান থেকে ওয়েস্টগুলো কালেক্ট করা হয়েছে আপনারা নিজেরাও গিয়ে দেখেছেন যে
আংশিক কালেকশন কিংবা কিছু ময়লা পড়ে রয়েছে, কিছু রয় নাই, এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখি নাই। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী আছেন তাদের এই যে ধীরস্থিরভাবে এবং সুশৃঙ্খলভাবে যারা কাজ করছেন এবং আমাদের যে ড্রাইভাররা যারা এখানে জড়িত আছেন, আমাদের অফিসাররা, কনজারভেন্সি অফিসাররা যারা জড়িত আছেন, বিশেষ করে আমাদের চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার যিনি আছেন আমাদের কমোডোর নিক্সন সাহেব, এই পুরো টিম এত কোঅর্ডিনেটেডভাবে কাজ করছে এখন পর্যন্ত, আজকে দিন পর্যন্ত। সেই জন্য আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ঢাকা শহরের বাসীর পক্ষ থেকেও আমরা ওনাদের প্রতি, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আগামী দিন, তারপরের দিন আমরা কন্টিনিউয়াসলি এই কাজগুলো করতে থাকবো। এর মাঝখানে আমরা ভেবেছিলাম যে হাটকে আমরা পরিষ্কার করার ক্ষেত্রে এর 3 দিন পরে করব, কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বক্তব্য রাখছিলেন এই মুহূর্তে গণমাধ্যমের সামনে, আমরা তার কথা সরাসরি সম্প্রচার করছিলাম। আবির, এবারে খেলার প্রসঙ্গে জানাতে চাই, দেশের মাটিতে প্রথমবারের মতো ঈদ উদযাপন করলো বাংলাদেশ ফুটবলার পোস্টার বয় হামজা চৌধুরী, এবং তাকে ঘিরে ভক্ত ও সমর্থকদের উচ্ছ্বাস কিন্তু বেশ কয়েকদিন ধরেই, আর চোখে পড়ার মতো ভিড়ও ছিল। এবং তারা যে পাঞ্জাবি পরেছিল সেটি বাফেট দেয়া, উপহার দেয়া পাঞ্জাবি, এবং এই পুরো নামাজের মধ্যমণি হামজা ছিলেন, বলার অপেক্ষা রাখেন। এবং এই সময় নামাজ থেকে যখন তিনি বের হচ্ছিলেন তখন কিন্তু তার খুদে যে ভক্ত তারা কিন্তু তাকে আসলে অটোগ্রাফের জন্য আবদার করেছিল এবং তিনিও সেই আবদার মিটিয়েছেন। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন আছে, দেখে আসবো ওয়াসিল হক পান্থর প্রতিবেদন। বাংলাদেশের ফুটবল অঙ্গনে একেবারেই ব্যতিক্রম এবারের ঈদুল আজহা। কারণটা আর কেউ নন, দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। দলের সঙ্গে দেশের মাটিতে প্রথমবারের মতো ঈদ উদযাপন করছেন তিনি। সাথে আছেন ফাহমিদুল ইসলাম, কাজেম শাহরাও। তাদের অন্তর্ভুক্তিতে ফুটবল নিয়ে দর্শক আগ্রহ এখন তুঙ্গে। পূর্ব ঘোষণা অনুযায়ী বাফুফে থেকে পাওয়া উপহারের পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে হোটেল থেকে বের হয় টিম বাংলাদেশ। পথে খুদে দর্শকের অটোগ্রাফের আবদার মেটান হামজা। ভক্তের দাবি মিটিয়ে নামাজ আদায় শেষে বাইরে বের হলে তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। কেবল বিশেষ দিন বলেই নয়, প্রতি মুহূর্তেই যেন হামজার প্রতি অফুরান ভালোবাসার প্রমাণ দিয়ে যাচ্ছেন ভক্ত সমর্থকরা। দলের ম্যানেজার আমের খান জানালেন, ভক্তদের ভালোবাসায় অভিভূত লেস্টার সিটি তারকাও। হামজা যেটা বললো যে আসলে আসার পর থেকেই যে এরকম জিনিসটা সে পাচ্ছে, নট অনলি আজকে নামাজ পড়াটা নেই, সে বিগত দিনেও এসেছে, বিগত সময়ে যে সময়টা পার করেছে, এই যে ক্রেজটা যে তৈরি হয়েছে ফুটবলের, সে বললো আমি শুধু এখানে না, আমি সোশ্যাল মিডিয়ায় আমাদের ওর যে এখানে খেলাধুলা করে, ওর যে ক্লাব, ওর যে কলিগ, সবাই তাকে খুব বাংলাদেশের ব্যাপারে জানছে এবং করছে। হামজা যেন জাদুর কাঠি নিয়ে এসেছেন বাংলাদেশ দলে, তাই তো সতীর্থদের কণ্ঠেও তার স্তুতি। আর ফুটবলের পুনর্জাগরণে অভিভূত ডিফেন্ডার ইসা ফয়সাল। অনেক স্পেশাল, যেহেতু আমাদের এখানে হামজা ভাই ইনক্লুড করছে, এবং দর্শকের যে উন্মাদনা, গত ম্যাচ দেখবেন ভুটানের সাথে, মাশাআল্লাহ অনেক 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 ক্রাউড দর্শক আমাদের ভালো সাপোর্ট করতেছে। দেশের ডাকে আরও একটি ঈদ ঘরের বাইরে। পেশাগতভাবে অভ্যস্ত হলেও দলের খেলোয়াড়দের মধ্যে রসায়ন দেখে নিশ্চিতভাবেই মনে হবে সবাই যেন একটি পরিবার। আর এই পরিবারকে সাথে নিয়ে সিঙ্গাপুর বধের স্বপ্ন খেলোয়াড়দের। আমরা দেশের জন্য ফ্যামিলি থেকে দূরে আছি, যদি এটা আর একটা ফ্যামিলি, এই স্যাক্রিফাইসটা আমরা করছি সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে, দেশবাসীকে যাতে আমরা ওই জয়টা উপহার দিতে পারি। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। এদিকে ঈদের আনন্দের মধ্যেই রাতে শোকের ছায়া নেমে আসে গোলকিপার মিতুল মার্মার পরিবারে। ইহলোক ত্যাগ করেছেন মিতুলের বড় ভাই। যদিও দেশের হয়ে দায়িত্ব পালনের ব্রত নিয়ে দলের সঙ্গে রয়েছেন তিনি। ওয়াসিল হক পান্থ, এখন ঢাকা। শেষ করছি শান্তবাজার। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। কাঁচা চামড়া সংগ্রহের পর চলছে সংরক্ষণ, দর পাচ্ছে না হরিয়ারা। কম কোরবানি হওয়ার লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা। দাম তুলনামূলক একটু বাড়াতে চামড়া সংগ্রহ করাটাও তুলনামূলক একটু কঠিন হয়ে গেছে। আমাদের লাস্ট ইয়ারে 1 লাখ প্লাস ছিল, এই বছর আমার মনে হয় যে একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে। রাতের মধ্যে কোরবানির বর্জ্য সরানো হবে, নগরবাসীকে সহযোগিতার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের। এটাকে কোরবানির একটা অংশ হিসেবে মনে করেই আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতাটা আমরা নগরবাসীর পক্ষ থেকে প্রত্যাশা করি।
দেশের কল্যাণে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে বিশ্ব শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা। এপ্রিল উপযুক্ত নয়, ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বললেন মির্জা ফখরুল। নির্বাচনী সংস্কার চায় জামাত। এবং বাফুফের উপহারের পাঞ্জাবি পরে ঈদ জামায়াতের টিম বাংলাদেশ। খুদে দর্শকের অটোগ্রাফের আবদার মেটালেন হামজা। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।